সরকারি চাকরি বয়সসীমা বাড়ানোর দাবিতে যমুনার সামনে বিক্ষোভ। কমিটি গঠন করে 7 কর্মদিবসের মধ্যে পরামর্শের নির্দেশ জনপ্রশাসনের। নীতি নির্ধারণী কর্মকাণ্ডে তরুণদের আরও অন্তর্ভুক্তির ইঙ্গিত প্রধান উপদেষ্টা। দ্রুত সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আশ্বাস। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, 1 জন নিহত। এখনও সবখানে পতিত সরকারের দোসররা, বলেছেন সালাউদ্দিন। জয়কে হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার। সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হেনরি ও তার স্বামী গ্রেফতার। সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে প্রত্যাহার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে ঢোকার ক্ষেত্রে বয়স 35 করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, টালবাহানা না করে এখনই প্রজ্ঞাপন জারি করতে হবে। চাকরি প্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেও ব্যর্থ হয় পুলিশ। এদিকে এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। চাকরিতে প্রবেশে 35 বছর করার দাবিতে সোমবার দুপুর 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। আহত হয় বেশ কয়েকজন। পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে। অবিলম্বে তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে স্লোগান দেয় তারা। 35, 40, 50, 59 পর্যন্ত আছে আমাদের এটা অধিকার, আমাদের এটা দাবি, আমাদের এটা মৌলিক অধিকার। এটা থেকে বঞ্চিত করার অধিকার কারণ নাই। এই আন্দোলন নিয়ে বিগত সরকার টালবাহানা করেছে, তামাশা করেছে, প্রতারণা করেছে। স্বাধীন দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে পুলিশ কেন আমাদের গায়ে গুলি করবে, পুলিশ কেন আমাদের লাঠিচার্জ করবে, পুলিশ কেন টিয়ার শেল নিক্ষেপ করবে, পুলিশ কেন আমাদের ছাত্র ভাইদের আহত করবে? আমরা এর বিচার চাই। 12 বছর থেকে কিন্তু আমরা 35 দাবি নিয়ে আসছি এবং এই দাবিটা থেকে আমরা পিছনে হাঁটতে চাই না। আজকে এই 35-এর জন্য আমার ভাইরা দেখেন আপনি গুলি খেয়েছে, রাবার বুলেট ছুঁয়েছে এবং বিগত সরকার কিন্তু আমাদের যেটা উপহার দিয়েছিল, আজকে তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু আমাদের প্রশাসন দিয়ে সেটাই উপহার দিয়েছে। এদিকে চাকরিতে প্রবেশে 35 বছর করার বিষয়ে একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 7 কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে। জনপ্রশাসন সচিব সরকারের অবস্থান ব্যাখ্যা করে আন্দোলনকারীদের শান্ত থাকার পরামর্শ দেন। এই কমিটি হাই পাওয়ার কমিটি, আমি মেম্বার সেক্রেটারি, চেয়ারম্যানের এবং 7 কর্মদিবস, এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না, ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস টেকেন অলরেডি। একই দাবিতে গেল সরকারের সময়ও কয়েক দফা আন্দোলন করেন চাকরি প্রত্যাশীরা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে এখনও আন্দোলন করছেন চাকরি প্রত্যাশীরা। দর্শক, সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদ। সরাসরি কথা বলবো তার সাথে। তাইমুর, আন্দোলনরতরা এখন কি বলছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আপনি যেমনটা বলছেন, আমি এই মুহূর্তে আছি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাকরিতে প্রবেশের বয়সসীমা বা আবেদনের বয়সসীমা 35-এর দাবিতে যেই আন্দোলন শুরু হয়েছে দুপুর থেকে, সে আন্দোলন কিন্তু চলছে। এই দাবিটি নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজকে সকালে কিন্তু তারা স্বাভাবিক আন্দোলন শুরু করেন। তারপর দুপুর দিকে তারা সবাই, এই যে চাকরি প্রত্যাশী যে কয়েকশো মানুষ দেখছেন, তারা এসে কিন্তু এই প্রধান উপদেষ্টার সরকারি যে বাসভবন যমুনার সামনে এসে জড়ো হন।
দুপুর থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে অবস্থান করার কারণে কিন্তু আশপাশের সড়কগুলো কিন্তু যান চলাচল বন্ধ আছে, যার প্রভাব এরই মাঝে পুরো রাজধানীতে পড়েছে। পুরো রাজধানীতে কিন্তু ভয়াবহ যানজট। আপনাকে যেটা জানাতে চাই, 6টার সংবাদে জানিয়েছিলাম 5টার কিছু পরে কিন্তু এই চাকরি প্রত্যাশীদের যে আন্দোলনকারী তাদের একটি প্রতিনিধি দল কিন্তু যমুনায় ঢুকেছে এবং সেই প্রতিনিধি দল কিন্তু এখনো বের হয়নি। যদি ঘড়ির কাঁটা হিসেবে বলি, সেক্ষেত্রে 2 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ভেতরে বৈঠক চলছে। ভেতরে কি আলোচনা হচ্ছে তা কিন্তু আমরা জানতে পারিনি। তবে বাইরে যারা অপেক্ষা করছেন তারা কিন্তু বলছেন ভেতর থেকে কি সিদ্ধান্ত আসে তারপরই তারা তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন। তবে তারা একটি কথা বলছেন, 35-এর দাবি না মেনে, অর্থাৎ চাকরিতে আবেদনের বয়সসীমা 35, এই দাবি না মেনে কিন্তু তারা আজকে তাদের এই কর্মসূচি শেষ করবেন না। প্রয়োজনে যতক্ষণ দরকার ততক্ষণে থাকবেন এবং আপনি জানেন এই মাঝে তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে দাবি পূরণ না হলে তারা কাফনের কাপড় পরে এখানে শুয়ে থাকবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো আশপাশে কিন্তু যে চাকরি প্রত্যাশীদের যে আন্দোলনকারী তারা কিন্তু অবস্থান করছেন এবং নিশ্চয়ই স্লোগান শুনতে পাচ্ছেন, নানা দাবি দাওয়া তারা জানিয়ে যাচ্ছেন। তারা বলছেন তারা এই তাদের যে দাবি শান্তিপূর্ণ সমাধান চান, তবে কোনো জোর বা গায়ের জোরে এই আন্দোলন দমন করা যাবে না। তো আসলে আমরা গণমাধ্যম সহ সবাই অপেক্ষা করছি ভেতরে যে আন্দোলনকারীদের যে প্রতিনিধি দলটি প্রবেশ করেছে তারা বাইরে এসে কি জানায়, তারপরে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়ে জানা যাবে। তো রায়হান, এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। তাইমুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, আমাদের বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদ জানাচ্ছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে সেখানকার সর্বশেষ খবরাখবর। সরকারের নীতি নির্ধারণী কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে আরও অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের একটি সম্প্রচার মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দ্রুত সংস্কার ও নির্বাচনে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে দ্রুততম সময়ে সংস্কার করে নির্বাচনের আয়োজন করা। যে কোনো ব্যর্থতা স্বীকার করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনে ছাত্রদের ত্যাগের কথা উল্লেখ করে রাষ্ট্রের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা আরও বাড়াতে উদ্যোগ নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে জাপানের সাথে সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। Our job is to do it as quickly as possible because we are not here to stay long. আমাদের কাজ হচ্ছে দ্রুত সংস্কার করা। যেহেতু দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আমাদের উদ্দেশ্য না, তাই দ্রুত সংস্কার করে নির্বাচনের পরিবেশ তৈরি করতে চাই। ততদিন পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। তরুণরা জানে তারা কি চায়। অন্তর্বর্তী সরকার তরুণ প্রজন্মের মেধা এবং চিন্তাভাবনার মূল্যায়ন করে। বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনায় বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বিভিন্ন বিষয় সংস্কারের জন্য গঠিত 6 কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা সংলাপ করবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। প্রেস সচিব জানান, গত 40 বছরের ইউএন সফরের মধ্যে এবারের সফর সবচেয়ে সফল ও ঐতিহাসিক হয়েছে। এ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও আইএমএফ প্রধানের সঙ্গে 50টিরও বেশি বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বিশ্বব্যাংকের $3.5 বিলিয়ন ছাড়াও উন্নয়ন সহযোগীরা নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনায় বিশ্ব নেতারা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে বলে জানান শফিকুল আলম। আর 6টা কমিশনের যেটা বললেন, হ্যাঁ, কালকে থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবেন। ওয়ার্ল্ডের যারা টপ লিডার কেউ কিন্তু টাইম ফ্রেম জানতে চান না। তারা বাংলাদেশের জানেন যে যে কাজগুলো হবে ইট উইল টেক টাইম। ডিসাইড করবে বাংলাদেশের জনগণ, ঠিক আছে, যে বাংলাদেশের জনগণ। এবং যে কমিশনগুলো করা হলো, এটা খুবই তো একটা বড় রাষ্ট্র মেরামতের একটা কাজ। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন
আপনি ইলেকশনে একটা ইয়া হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন 2 জন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 20 জন। নিহত কাউসার হোসেন খান ম্যাঙ্গো টেক্সট লিমিটেড নামের কারখানায় কাজ করতেন। স্থানীয়রা জানায় সকাল 10টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন কয়েকশো পোশাক শ্রমিক। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে বিচ্ছিন্নভাবে তারা বিক্ষোভ করে আসছে। বিক্ষোভের সময় তারা যৌথ বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছড়ে যৌথ বাহিনী। শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ আশপাশের বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। এ ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়ায়। কাউসার হোসেন খান নামে এক শ্রমিক নিহত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে বসে অস্থিরতা সৃষ্টি ষড়যন্ত্র চলছে। পতিত সরকারের দোসররা এখনো সব জায়গায় বসে আছে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। কিন্তু গণ আন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তাতে জাতিকে বিভক্ত করা যাবে না, সকল ষড়যন্ত্র ভেসে যাবে। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করেছে। জনগণ আশা করে কমিশন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার গণ বিপ্লবের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সেটিকে ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, সবার অধিকার এক, এখানে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী। সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় মাহমুদুর রহমানের পর আদালতে আত্মসমর্পণ করলেন আরেক জীবন্ত কিংবদন্তি বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান। শুনানি শেষে তার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত 22 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে শফিক রেহমানের 1 বছরের সাজা স্থগিত করে আদালত। রিপোর্ট শুভ মাহফুজের। 2011 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টায় আজগুবি অভিযোগে 2015 সালে পল্টন থানায় করা মামলায় আসামি করা হয় 80 থেকে 90 দশকের জনপ্রিয় সাংবাদিক শফিক রেহমানকে। ওই মামলা 2018 সালের 22 ফেব্রুয়ারি আরও 5 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচার চেয়ে 4.5 বছরেরও বেশি সময় পর 2022 সালের 13 নভেম্বর ঢাকার আদালতে সাক্ষ্য দেন সজীব ওয়াজেদ জয় সহ 12 জন। পরে 2023 সালের 3 আগস্ট শফিক রেহমানকে দেয়া হয় 7 বছরের কারাদণ্ড। এরপর থেকে তার বিদেশে অবস্থান। অর্ধযুগ পর দেশে ফেরেন শফিক রেহমান। সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক তার গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। আদালত থেকে বের হয়ে শফিক রেহমান বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করার অপরাধে হয়রানির শিকার তিনি। সংস্কার সহ বিচার বিভাগকে বাঁচানোর দাবি তার। 90 বছর বয়সে আমি যদি বলি হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি, আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে, এটা কতখানি হাস্যকর কথা। কতখানি হাস্যকর কথা শুনতে চান? ততখানি হাস্যকর কথা যদি আমি আজকে বলি হাসিনা খুনি নন। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগকে সংস্কার করতে পারবেন যারা আমার মতো
মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন। শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের প্রক্ষিত জানান তার আইনজীবী। সাজানো মিথ্যা মামলায় ওনাকে 7 বছরের সাজা দেওয়া হয়েছে। যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজের জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। কেন সংস্কার জরুরি? আমরা দেখেছি এই 15-16 বছর যে কত নির্যাতন হয় বিচার বিভাগের মাধ্যমে। একই মামলায় রবিবার আত্মসমর্পণের পর কারাগারে ঠাঁই হয় আরেক আলোচিত সাংবাদিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামীকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় দেলোয়ার হোসেন বাচ্চুর বাড়িতে আত্মগোপন করেছিলেন তারা। র্যাব 9-এর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী জান্নাত আরা হেনরিকে গ্রেফতার করে। এ সময় তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারকেও গ্রেফতার করা হয়। র্যাব 9-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। মৌলভীবাজার সদর মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিল হাইকোর্ট। তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। রিপোর্ট দিতে বলা হয়েছে 6 মাসের মধ্যে। হাইকোর্টের এ আদেশে খুনিদের শনাক্তে আশার আলো দেখছেন মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনির হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থাই। পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। 8 বার পরিবর্তন হয়েছে তদন্ত, র্যাব কর্মকর্তা 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। নিয়োগ দেন আইনজীবীও। সোমবার র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে র্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় আদালত। হত্যা রহস্য উদ্ঘাটন করে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এতদিন বিচার না হওয়া বেদনাদায়ক বলছে উচ্চ আদালত। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি, এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্যও এটি শকিং। আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি। এতে আসলে আমরা আশার আলো দেখছি, কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তো আশাবাদী হতে পারছি না, কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে। হত্যাকাণ্ডের বছরখানেক পর তদন্তের দায়িত্ব পায় র্যাব। আইনজীবী মঞ্জিল মুর্শিদের রিটের পরিপ্রেক্ষিতে আদেশ দিয়েছিলেন সে সময়ের বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক। বাংলাদেশে অন্য কোনো তদন্তের সময় এতবার সময় নেওয়া হয়েছে শুধুমাত্র একটা রিপোর্ট সাবমিট করার জন্য। খুবই সহজ একটা ব্যাপার যে র্যাবের তো ক্ষমতা নেই, সেটা র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। এই কথাটিও তাদেরকে দিয়ে বলানো যায়নি কখনো, তারা বলতে সাহস পায়নি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজারবাজারের নিজ বাসা থেকে সাগর রুনির লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গত সরকারের আমলে যেটুকু উন্নয়ন হয়েছে তার ন্যায্য হিস্সা শ্রমিকরা পাননি। শ্রমিকদের মজুরি যথোপযুক্ত ছিল না বলেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে পরিকল্পনা কমিশনে শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে শ্বেতপত্র কমিটি। বৈঠকে শ্রমিক নেতারা বলেছেন গত 15 বছরেও কাজের পরিবেশ উন্নত হয়নি, এমনকি তারা অধিকার আদায়ে আন্দোলনও করতে পারেনি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন শ্রমিক কল্যাণে যেসব উদ্যোগ নেওয়া দরকার ছিল সেসব নেওয়া হয়নি। এছাড়া শ্রমিকদের পাওনা ছুটিও দেওয়া হতো না। নির্দিষ্ট সময়ের মধ্যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদন দেবে বলে আবারও জানিয়েছেন ডক্টর দেবপ্রিয়।
আলোচনার মূল সারবস্তু যেটা ওনারা আমাদের বলেছেন সেটা হলো যে বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। তারা তাদের ন্যায্য হিস্সা পায় নাই। সেই ন্যায্য হিস্সা না পাওয়ার কারণগুলো চিহ্নিত করতে গিয়ে ওনারা বলেছেন যে বাংলাদেশের শ্রমিকদের যেই আপনার মজুরি, সেই মজুরি যথোপযুক্ত না। অতীতের সরকারগুলো দেশ বা জনগণের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেনি, নিজেদের প্রয়োজনেই বারবার তা করেছে। মানুষের ভোটের অধিকার পর্যন্ত নিশ্চিত করতে ব্যর্থ বিদ্যমান সংবিধান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সংবিধান সংস্কার বিষয়ক গোলটেবিল আলোচনায় একথা বলেন বক্তারা। তারা বলেন, আওয়ামী সরকার সংবিধানের কথা বলেই বারবার মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকেছে। তাই বিদ্যমান সংবিধান সংশোধন নাকি সংবিধান পুনর্লিখন সেটি আলোচনার মধ্য দিয়ে ঠিক হওয়া প্রয়োজন। আলোচকরা বলেন, বিদ্যমান সংবিধানের গণ অভ্যুত্থান অনুমোদন না করলেও সেটির মাধ্যমেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। তাই সবাই সংবিধান সংরক্ষণের চেষ্টা করবে নাকি সংবিধান মানুষের অধিকার নিশ্চিত করবে সেটি পরিষ্কার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন বক্তারা। দেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর হলেও কৃষিখাত সেভাবে গুরুত্ব পাচ্ছে না বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। কারণ জাতীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ কমছে, আর বিশ্বের অন্য দেশের তুলনায় কৃষি ভর্তুকিও তলানিতে। বাংলাদেশ ব্যাংকের বিতরণ করা ঋণের লক্ষ্যমাত্রাও চাহিদার তুলনায় কম, দাবি কৃষি অর্থনীতিবিদদের। গোলাম মাইনুল হাসানের প্রতিবেদন কৃষি খাত নিয়ে, আজ দ্বিতীয় পর্ব। আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা এখন নিয়মিত ক্ষতির মুখে পড়ছেন। ফসল নষ্টের কারণে নেতিবাচক প্রভাব পড়ছে কাঁচা বাজারেও। পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও কৃষকদের সহায়তার বিপরীতে কৃষি মন্ত্রণালয় বলছে ধারাবাহিকভাবে কমছে ভর্তুকি। চলতি অর্থ বছরের বাজেটে কৃষিতে ভর্তুকি কমানো হয়েছে ৮,৩৮৩ কোটি টাকা। বীজতলা প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, প্রায় আমার মানে ১.৫-২ কানির মতন সব ধানের ফসল বিনষ্ট হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে, জ্বালা টালা সব জ্বালা আলাইছে, জ্বালা বিঘি নষ্ট হয়ে গেছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের তুলনামূলক তথ্য পর্যালোচনায় কৃষকের জনপ্রতি গড় ভর্তুকি নিয়ে প্রতিবেদন করেছে উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড, যেখানে ফান্ড ফর ফিউচার শীর্ষক প্রতিবেদনে দেখা যায় চীন সরকার একজন কৃষককে বছরে প্রায় $১৫৯ ভর্তুকি দিচ্ছে। ইন্দোনেশিয়া দিচ্ছে প্রায় $৯৩, সেখানে বাংলাদেশ মাত্র $৭.৮। কৃষিকে উন্নতি করতে হলে কৃষিতে বাজেট আরো বাড়াতে হবে, তাছাড়া কৃষির উন্নতি হবে না। ভর্তুকির একটা সীমারেখা আছে। আমরা উন্নয়নশীল দেশ, এবং উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের মোট কৃষি উৎপাদনের যে ভ্যালু সেটার 10% পর্যন্ত আমরা ভর্তুকি দিতে পারি, কিন্তু এ পর্যন্ত আমরা 3%-এর বেশি কখনোই ভর্তুকি দিচ্ছে না। কাজেই পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু যথেষ্ট ভর্তুকি দেওয়া হয়। বাংলাদেশে আমাদের ভর্তুকির পরিমাণ বাড়ানো দরকার, এবং সরাসরি কৃষক কীভাবে এই ভর্তুকিতে উপকৃত হয়, উৎসাহিত হয়, সেটার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। চলতি অর্থ বছরে ব্যাংকগুলোকে ৩৮,০০০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্য দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যদিও কৃষি অর্থনীতিবিদরা বলছেন প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম তা। কৃষি নিয়ে আমরা যত কথা বলি, মুখে কথায় যত বেশি গুরুত্ব দেই, কার্যত এর নীতিতে এবং এর আর্থিক অনুদানের ক্ষেত্রে আমরা তত বেশি গুরুত্ব দিই না। এবং বাজেটে গত কয়েক বছর ধরে মোট বাজেটে কৃষি বাজেটের হিস্সা হ্রাস পাচ্ছে। কাজে আমাদের দরকার হলো যে কৃষি বাজেটের হিস্সা বাড়ানো, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কৃষির উন্নয়ন সম্ভব হবে। আমাদের দেশের বেশিরভাগ কৃষকই দেখা যাচ্ছে যে প্রান্তিক চাষি আর কি, তো তারা তাদের এই পর্যাপ্ত পরিমাণ তাদের অর্থ নেই যেটা দিয়ে তারা তাদের জমিতে করবে, বিনিয়োগ করবে। তো সাধারণত দেখা যাচ্ছে তাদের এই প্রতিবেশীর কাছে লোন নিতে হয় অথবা ব্যাংক থেকে ঋণ নিতে হয়। তো কৃষকদের আবার ব্যাংকের ঋণ একটু সমস্যা, যে তারা ঠিকমতো ব্যাংকের ঋণ পায় না, কৃষি ঋণ পায় না। অন্যদিকে অনেক ক্ষেত্রে প্রকৃত কৃষক ঋণ পাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটির কাছে তেলবাহী জাহাজে আগুনে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি।
আজ বেলা 11টার দিকে ডলফিন জেটিতে অপরিশোধিত পেট্রোলিয়াম বহন করা জাহাজটিতে হঠাৎ বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এ সময় জাহাজের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী নিরাপদে নেমে গেলেও আটকা পড়েন কয়েকজন। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের পাশাপাশি আগুন নেভাতে যোগ দেয় নৌবাহিনী, কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও শিপিং কর্পোরেশনের ফায়ার ফাইটিং টিম। 2 ঘণ্টা সমন্বিত চেষ্টায় দুপুর 1টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলার জ্যোতি নামের জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের একটি তেলবাহী জাহাজ। কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এরই মধ্যে ঘটনা তদন্তে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফ হাসনাতকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরে একটি এলপি গ্যাসের ট্যাঙ্কার মেরামতের সময় বিস্ফোরণে 3 জন দগ্ধ হয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। সকালে শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়ির দেওয়ানি বাড়ির সামনে এ ঘটনা হয়। দগ্ধরা হলেন রাজাবাড়ি ইউনিয়নের শামসুল হকের স্ত্রী হালিমা, একই এলাকার এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রীতা। দগ্ধদের স্বজনরা জানান, রবিবার থেকে একটি এলপি গ্যাসের ট্যাঙ্কার ভাওয়াল রাজাবাড়ি বাজারের দেওয়ানি বাড়ির সামনে রাখা ছিল। আজ সকালের দিকে লিকেজ হয়ে সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। এ সময় কোম্পানির লোকদের বললেও তারা ব্যবস্থা নেয়নি। পরে হঠাৎ ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটলে পাশের বাড়িতে থাকা 3 নারী আহত হন। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বেলা 11টার দিকে ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষেই তাকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয়রা জানান, তিনি আগে বিএনপি রাজনীতি করলেও পরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। পুলিশ জানায়, প্রথমে জানালা দিয়ে চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করা হয়, এরপর কক্ষে ঢুকে আবারও গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি বাড়িতে লুটপাট, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা স্থানীয়দের। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নারী শিশুদের ওপর নির্যাতন রুখতে দেশের সব জেলায় র্যাপিড রেসপন্স টিম গঠন করার কথা জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে শিশু একাডেমিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ছোটবেলা থেকেই মেয়ে শিশুদের নানা দুর্যোগের মধ্য দিয়ে বড় হতে হয়। পরিবার ও সমাজে বৈষম্যের শিকার এসব নারী শিশুদের জন্য নিরাপদ রাষ্ট্র গঠন এখন সময়ের দাবি। জুলাই বিপ্লবে শিশু কিশোররাও বুলেটের সামনে বুক পেতে দায়ী দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই মাসটি বাচ্চাদের শিখিয়ে দিয়েছে সত্যের জন্য জীবন দেওয়া যায়। বাচ্চাদের জন্য একটি নিরাপদ আবাসভূমি গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি। এ লক্ষ্যে সবাইকে সহযোগিতার আহ্বান জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। সরকার পরিবর্তনের পর রাজনৈতিক মামলায় জড়ালেও এবার ক্রিকেট সংক্রান্ত বিষয়েও মামলায় আসামি হলেন মাশরাফি বিন মার্তুজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে দেশের ক্রিকেটের এই আইকনের বিরুদ্ধে মামলা হয়েছে। নড়াইল 2 নম্বর আসন থেকে মাশরাফি বিগত সরকারের সংসদ সদস্য ছিলেন হুইপ। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর নড়াইলে ছাত্রদের মিছিলে হামলা, গুলি ছোড়া ও মারধরের অভিযোগে করা মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন সহ আওয়ামী লীগের 90 জনের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে এবার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের ফ্রাঞ্চাইজির সাবেক মালিক সরওয়ার চৌধুরী রাজধানীর পল্লবী থানায় বাদী হয়ে মাশরাফির বিরুদ্ধে মামলাটি করেছেন। মামলার 1 নম্বর আসামি করা হয়েছে মাশরাফিকে। মামলার আর্জিতে সরওয়ার চৌধুরী দাবি করেছেন, জোরপূর্বক তার কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে। মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহ মালিক সরওয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে ফ্রাঞ্চাইজির সত্ত্ব দখলে নেন। মামলায় মাশরাফি ছাড়াও আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী হেলাল বিন ইউসুফ শুভ্র, ব্যবসায়ী মোহাম্মদ ইমাম হাসান, KM রাসেল, বাবলু সহ অজ্ঞাতনামা 8 জনকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকারি চাকরি বয়সসীমা বাড়ানোর দাবিতে যমুনার সামনে বিক্ষোভ, কমিটি গঠন করে 7 কর্মদিবসের মধ্যে পরামর্শের নির্দেশ জনপ্রশাসনের। নীতি নির্ধারণী কর্মকাণ্ডে তরুণদের আরও অন্তর্ভুক্তির ইঙ্গিত প্রধান উপদেষ্টার। দ্রুত সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আশ্বাস। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ, 1 জন নিহত। এখনো সবখানে পতিত সরকারের দোসররা, বলেছেন সালাউদ্দিন। জয়কে হত্যা চেষ্টা মামলায় শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার। সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হেনরি ও তার স্বামী গ্রেফতার। সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে প্রত্যাহার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ হাইকোর্টের।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।